আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানকে একসাথে পিএসএল এ দেখার অপেক্ষার কিন্তু অবসান ঘটছে এবং মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু আজকে বিমানবন্দরে এসেছিলেন কয়েক ঘন্টা আগে এবং তিনি দুবাই হয়ে কিন্তু পাকিস্তানে যাচ্ছেন পিএসএল খেলতে। তবে তিনি কিন্তু বিমানবন্দরে আসার পরে একটা ছোট সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেটা হচ্ছে তিনি পাসপোর্টটা ভুলে রেখে এসেছিলেন, যার ফলে কিন্তু একটু অনিশ্চয়তা তৈরি হয়েছে যে আসলে তিনি সময় মতো ম্যাচ খেলতে যেতে পারবেন কিনা। তবে এই সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে দ্রুতই। তার বাবা কিন্তু একজন ব্যক্তির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে সেই পাসপোর্টটা তার কাছে পৌঁছায় এবং সেই পাসপোর্টটা তিনি কিন্তু দ্রুত সময়ের মধ্যে জমা দিতে সক্ষম হন। যার ফলে কিন্তু আমরা 22 তারিখের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কিন্তু সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজকে একই দলের হয়ে অর্থাৎ লাহোর কালান্দার্সের হয়ে খেলতে দেখতে পারবো। এবং করাচি কিংসের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কিন্তু আমরা বাংলাদেশের এই দুই প্লেয়ারকে দেখতে যাচ্ছি। সো আমার মনে হয় যে আসলে বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান রয়েছে তারা কিন্তু এই ম্যাচটা দেখার জন্য খুবই আগ্রহী। আমার কাছে মনে হয় পিএসএল এর এই ম্যাচটাকে মেহেদী হাসান মিরাজ একটু অন্যভাবে দেখছেন, কারণ হচ্ছে পিএসএল যদি তিনি এই ম্যাচটা ভালো করতে পারেন ডেফিনেটলি তার কিন্তু আরো ম্যাচ খেলার সুযোগ বাড়বে এবং আমার মনে হয় যে বাইরের যে লিগের এক্সপোজারটা সেটা কিন্তু আরো বাড়বে। পাশাপাশি হচ্ছে বিসিবির যে বোর্ড কর্তারা রয়েছে তাদেরকেও কিন্তু একটা দেখিয়ে দেওয়ার পালা, সেটা হচ্ছে যে তিনি কিন্তু বিপিএল এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েও তিনি ন্যাশনাল টিমের যে স্কোয়াডটা টি-20 দেওয়া হয়েছে সেই স্কোয়াডে জায়গা পান নাই। তো এবারে কিন্তু বাইরের লিগে যদি তিনি ভালো করতে পারেন ডেফিনেটলি কিন্তু এটা বোর্ড কর্তাদের জন্য একটা অ্যালার্মিং সাইন হয়ে দাঁড়াবে। যখন টি-20 স্কোয়াডটা দেওয়া হয়েছিল তখন কিন্তু মেহেদী হাসান মিরাজকে কেন রাখা হয়নি এই প্রশ্নের ব্যাখ্যায় প্রধান নির্বাচক তিনি বলেছেন যে আসলে অনেক সময় টিমের যে কম্বিনেশন থাকে সেটার কারণে কিন্তু আপনার বেস্ট প্লেয়ারটাকে বাদ দিতে হয়। এখন আমার কথা হচ্ছে যে আপনি বেস্ট প্লেয়ারকে বাদ দিয়ে কিভাবে টিমের কম্বিনেশন করেন। আসলে আমার কিছু কিছু বিষয় এখন বোর্ডের যারা কর্তা রয়েছে তাদের যে কথাবার্তা বা তাদের যে ডিসিশন সেগুলো টোটালি আমার কাছে মনে হয় আনফেয়ার ডিসিশন, পাশাপাশি হতবুদ্ধিমার্কা ডিসিশন নিচ্ছেন। এবং আমার মনে হয় যে আসলে বোর্ড কর্তাদের যদি এই ধরনের ডিসিশন চলতে থাকে তাহলে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু আরো নিচের দিকে চলে যাবে এবং অলরেডি তারা কিন্তু ইউ এর কাছে সেকেন্ড টি-20 হারার পরে এইগুলো নিয়ে কিন্তু অনেক প্রশ্ন হচ্ছে।